দর্শক বন্ধু, আজকের আধুনিক জীবনে আমরা যে বিষয়টা নিয়ে আমরা খুব একটা সচেতন নই, কিন্তু যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি সচেতন হওয়া প্রয়োজন সেটা হচ্ছে রক্তদান। এই রক্তদান আপনি যখন করছেন বা একজন মানুষ যখন রক্তদান করছেন, তিনি শুধু এই সমাজের বা একটি অন্য একটি মানুষের প্রাণ বাঁচাচ্ছেন বা জীবন রক্ষা করছেন তা শুধু নয়, তিনি কিন্তু নিজের অজান্তে, তিনি হয়তো জানেনও না, নিজেরও অনেকটা উপকার করছেন নিজের শরীরের। রক্তদানের উপকারিতা, রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদানের গুরুত্ব, রক্তদানের প্রভাব এবং কখন রক্তদান করা উচিত, দুটো রক্তদানের মধ্যে ব্যবধান কত হওয়া উচিত, রক্তদানের পরে মানুষের শারীরিক কি কি পরিবর্তন দেখা যায় এবং নিরাপদ রক্ত কাকে বলে এবং কারা রক্তদান করতে পারবেন, কারা রক্তদান করতে পারবেন না, বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্তদান। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর কাজল কৃষ্ণ বণিক। স্যার, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডাক্তার কাজল কৃষ্ণ বণিক। আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মানুষের স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের আমি একজন সেনানী হিসেবে নিজেকে ভাবতে ভালোবাসি। আর আমার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যা নিয়ে আমি ভাবি, যা নিয়ে আমি মানুষকে সচেতন করার চেষ্টা করি, সেটা হচ্ছে স্বেচ্ছা রক্তদান। স্বেচ্ছা রক্তদান এবং স্বেচ্ছায় অঙ্গদান। আমি এই মুহূর্তে যে আন্দোলন রাজ্য তথা দেশব্যাপী হচ্ছে, তার একজন সৈনিক মাত্র। এখানে আমরা যেটা জানতে চাইবো যে আমরা অনেকে জানি না যে রক্তদান আমরা করছি মানে আমাদের একটা সাধারণ ধারণা আছে যে আমরা সমাজ সেবা করছি বা আমরা একজন অন্য মানুষের সেবা করছি, কিন্তু এই রক্তদান আদতে নিজের শরীরেরও বেশ কয়েকটা উপকার এবং নিজের শরীরকেও বেশ কিছু সাহায্য করে থাকে। আমরা এই বিষয়ে আপনার কাছে জানবো যে প্রথমে যে রক্তদান আসলে কেন প্রয়োজন। প্রথমেই জানা দরকার রক্তটা কি। রক্ত বিজ্ঞানের ভাষা একটা তরল সংযোজক কলা বা লিকুইড কানেকটিভ টিস্যু। এই রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর সম্ভবত একমাত্র জিনিস রক্ত, যা দেশ কাল জাতি ধর্ম নির্বিশেষে সবাইকার এক। সব রক্ত লাল। তাহলে সঙ্গত কারণে প্রশ্ন আসবে, রক্তের রংটা লাল হলো কেন? কোন এক কবি লিখেছিলেন না, রক্তে আনো লাল, রাত্রির গভীর বিন্দু থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল। এর মধ্যেই রক্তদান এবং রক্তদানের গুরুত্বটা নিহিত আছে। কেন বলছি কথাটা? রক্তের রং লাল কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন বলে একটি বস্তু থাকে। এই হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল, আর হিমোগ্লোবিনের কারণেই কিন্তু বলতে পারা যায় মানুষ এখনো সজীব, সতেজ এবং বেঁচে আছে। কেন? রক্তের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ। কেননা তো তরল সংযোজক কলা। সংযোজক কলা বা কানেক্টিং টিস্যু, তার কাজটাই হচ্ছে এক জায়গার সঙ্গে অন্য জায়গায় সংযোগ স্থাপন করা। এই এক জায়গা থেকে অন্য জায়গা মানে আমাদের হৃৎপিণ্ড, আমাদের মস্তিষ্ক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব। এই সবগুলোর সাথে যারা সংযোগ স্থাপন করে তাদের মধ্যে একটা যেমন আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভ, অবশ্যই অন্যটি হচ্ছে রক্ত। এই রক্তের মাধ্যমেই আমরা আমাদের শরীরের প্রয়োজনীয় জিনিসপত্র, তার সে অক্সিজেনই হোক, তার খাদ্যবস্তুই হোক, সব সরবরাহ করি। আসলে রক্ত তো একটা পাম্প, যেটাকে আমরা হৃৎপিণ্ড বা হার্ট বলি, সেখান থেকে বেরোয়। পাম্প করলে রক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যাওয়ার পথে সে যে নালিকাগুলোকে ব্যবহার করে, যেগুলোকে টিউবিংস বা নল বলি, রক্ত যখন হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় যে পথগুলো দিয়ে, তাকে আমরা আর্টারি বা ধমনী বলি। আবার শরীরে বিভিন্ন বিপাকীয় কার্যকলাপের ফলে যে দূষিত বজ্র পদার্থগুলো তৈরি হয়, অনেক ক্ষেত্রে তার শরীরের ক্ষতি করতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড। তাকে শরীরের বিভিন্ন প্রান্ত থেকে হৃৎপিণ্ডে পাঠানো ভায়া ফুসফুস সংশোধন করে এই কাজটা করে যে রক্তবাহী নালীগুলি, তাকে আমরা বলি শিরা বা ভেন্স। নেচার বা প্রকৃতি কিন্তু এমন একটা সিস্টেম করে রেখেছে, এই ধমনীগুলি সাধারণভাবে শুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে, আর শরীরের বিভিন্ন প্রান্ত থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্তটা শিরার মারফত ফুসফুসের মধ্য দিয়ে সংশোধিত করে হৃৎপিণ্ডে পাঠাচ্ছে। এই যে ফুসফুস
সে কিন্তু এখানে ফিল্টারের কাজ করে। যখন ফিরতি পথে যে শিরাগুলো দিয়ে রক্তটা আসছে, সব শিরা সাধারণভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু একমাত্র পালমোনারি ভেন্স সেটা ব্যতিক্রম। অর্থাৎ পালমোনারি ভেন্স কিন্তু ফুসফুস থেকে শুদ্ধ রক্ত অক্সিজেনেটেড হওয়ার পরে আবার হৃৎপিণ্ডে ফেরত পাঠায় পালমোনারি ভেন্স। এবং স্বাভাবিক কারণেই পালমোনারি আর্টারি কিন্তু বিশুদ্ধ রক্ত বহন করে না, সে কিন্তু দূষিত রক্তটাই বহন করে। আমাদের নেচার বা প্রকৃতি এতটাই সূক্ষ্মভাবে রক্তকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। যদি নেচার বা প্রকৃতি এতটা সুচারুভাবে তার কাজ করতে পারে, আমরা মানুষরা কেন পারবো না? আমাদের বিজ্ঞান আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যতই উন্নতি বলে দাবি করি না কেন, আমরা অনেক কিছু তৈরি করতে পেরেছি, অনেক কাজ করে দেখাতে পারছি। একজন মানুষের হৃৎপিণ্ড নিয়ে অন্য একজন মানুষের হৃৎপিণ্ডে স্থাপন করতে পারছি। কোনো কোনো ক্ষেত্রে আর্টিফিশিয়াল হার্টেরও পরিকল্পনা চলছে। এত কিছু হওয়া সত্ত্বেও আমার আপনার শরীরে যে রক্ত, সেই রক্ত উৎপাদন কোনো বৈজ্ঞানিক গবেষণাগারে এখনো পর্যন্ত তৈরি হয়নি। যে জিনিসটা আর্টিফিশিয়ালি তৈরি করা সম্ভব আজও হলো না, যার একমাত্র উৎস হচ্ছে মানুষের শরীর, স্বাভাবিক কারণে সেই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ থাকাটা অত্যন্ত জরুরি। কেননা আপাত দৃষ্টিতে মনে হতে পারে সব মানুষের মধ্যে রক্ত আছে, এবং সেই মানুষটা যদি রক্ত দেয় আমার প্রয়োজনে, তাহলে হয়তো রক্তের কোনো সমস্যা থাকবে না। আর এইখানটাতেই আমরা মানুষ বড্ড বেশি স্বার্থপর। আমরা জানি যে মানুষের শরীর থেকে রক্ত না পেলে অন্য একজন মানুষ তার প্রয়োজনে রক্তটা পাবেন না, কিন্তু নানাবিধ কারণে, কোথাও ভয়, ভীতি, সংস্কার, ধর্মীয় আচার আচরণ, এমনকি সবচাইতে গুরুত্বপূর্ণ না জানার কারণে মানুষ রক্ত সম্পর্কে সচেতন নন, রক্তদান সম্পর্কে সম্যক ধারণা তাদের নেই, এবং সঙ্গত কারণেই এখনো বহু মানুষ রক্তের প্রয়োজন মেটাতে না পেরে রক্তের অভাবে অকালে আমাদের ছেড়ে চলে যান। তাই রক্তদান, বিশেষ করে স্বেচ্ছা রক্তদান, আমি নিজে থেকে ঠিক করব আমি একজন মানুষের প্রয়োজন, সেটা এই মুহূর্তে না হতে পারে, কয়েকদিন বাদে হতে পারে, তাকে আমার শরীরের উদ্বৃত্ত রক্ত দিয়ে সাহায্য করব। এই যে স্বেচ্ছায় নিজে উদ্যোগ নিয়ে রক্ত দেয়া, এইটাকেই আমরা বলি স্বেচ্ছা রক্তদান। মনে রাখতে হবে, গড়পড়তা একজন মানুষের, পুরুষের ক্ষেত্রে প্রত্যেক কিলোগ্রাম ওজনে ৭৬ মিলিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে ৬৬ মিলিলিটার পার কেজি বডি ওয়েট রক্ত থাকে। সাধারণভাবে এই রক্তদান, যে রক্ত সংগ্রহ করে ব্লাড সেন্টারগুলি, তারা কিন্তু সর্বাধিক ৮ মিলিলিটার পার কেজি বডি ওয়েট রক্ত সংগ্রহ করেন প্রতিটি মানুষের ক্ষেত্রে। আবার দেখবেন যে কথাগুলি বারংবার আমরা বলার চেষ্টা করি, যে এই রক্ত আপনি যদি শরীর থেকে না দান করে দিয়ে দেন, তা হলেও কিন্তু প্রকৃতি এমন একটা পদ্ধতি শরীরের ভেতরে করে রেখেছে, রক্তের বিভিন্ন উপাদানের একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। বিশেষ করে রক্তের ভেতরে যে রক্ত কণিকাগুলি আছে, আমরা জানি শ্বেত কণিকা, লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা, আরবিসি, ডব্লিউবিসি বা প্লেটলেটস, এগুলো একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বাড়ে, বেঁচে থাকে। তার বাইরে কিন্তু এগুলি স্বাভাবিক নিয়মেই একসময় মারা যায়। আবার এটাও আমরা জানি, যে পরিমাণ রক্ত আমরা রক্তদান শিবিরগুলিতে সংগ্রহ করি, সেই পরিমাণে রক্তের রক্তকণিকা বা রক্তরস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কণিকাগুলির ক্ষেত্রে ২ সপ্তাহ, তরল অংশ যেটা রক্তরস বলি সেটা ২ থেকে ৫ দিনের মধ্যেই আবার স্বাভাবিক খাদ্য গ্রহণের ফলেও আমাদের শরীরে ফিরে আসতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা অবশ্যই আলোচনা করা উচিত
যে রক্তদান কি, রক্তদান কেন, রক্তদান কারা করতে পারবেন, রক্তদান কারা করতে পারবেন না, আর যিনি রক্ত দিচ্ছেন তার কি শুধু ক্ষতি হবে, তার কি কোনো লাভ হবে না। এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে কোনো একটা দেশের সক্ষম নাগরিকের 1% মানুষ যদি বছরে একবার রক্ত দান করেন, তাহলে সেই দেশের অন্য কোনো মানুষের রক্তের অভাবে আর মৃত্যু হবে না। এবারে এই যে সক্ষম মানুষের কথাটা বললাম, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমাদের দেশে 18 বছর বয়সটি যেমন ভোটাধিকার দেয়, 18 বছর বয়স যেমন বিয়ের অধিকার দেয়, ঠিক তেমনি 18 বছরে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে গণিত হয় এবং তিনি রক্তদানের উপযুক্ত হয়ে গড়ে ওঠেন। কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কথাটা এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর এই বয়স জানে রক্তদানের মহত্ব। স্বাভাবিক কারণে 18 থেকে 65 বছর বয়সী যে কোনো মানুষ ভারতবর্ষের তিনি রক্তদান করতে পারেন, যদি তিনি শারীরিকভাবে সক্ষম হন, চিকিৎসা বিজ্ঞানের যা গাইডলাইন্স বা আদেশ আছে সেই মেনে তিনি সক্ষম হিসেবে বিবেচিত হন, তাহলে তিনি রক্তদান করতে পারবেন। 18 থেকে 65 বছর বয়স। এর সাথে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দেখে নেওয়া হয়, তার শারীরিক ওজন যেন 45 কেজি বা তার বেশি হয়। এই অবস্থায় একজন মানুষ রক্তদান করতে পারবেন সাধারণভাবে ভারতবর্ষের নাগরিক হিসেবে। এবার কতটা রক্ত সংগ্রহ করা হয়? অন অ্যান অ্যাভারেজ আমাদের দেশে 350 মিলিলিটার রক্ত নেওয়া হয়। বছরে পুরুষ মানুষেরা অন্তত 4 বার, পুরুষ মানুষেরা বছরে অন্তত 4 বার, মহিলারা বছরে অন্তত 3 বার স্বচ্ছন্দে রক্ত দিতে পারে। কোনো বাধা ধরার নিয়ম না থাকলেও একজন মানুষ বছরে 3 থেকে 4 বার যে রক্ত দিতে পারেন, সঙ্গত কারণে প্রশ্ন হয় যে একবার রক্তদান করলে কতদিন বাদে আবার রক্তদান করবেন। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি, এমনকি আমি ব্যক্তিগতভাবে একবার রক্ত দেওয়ার 15 দিন বাদে দ্বিতীয়বার রক্ত দিয়েছি, কোনো রকমের কোনো শারীরিক অসুবিধা ছাড়াই। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে আপনি একবার রক্তদান করার পরের দিন না হলেও 2 সপ্তাহ বাদে অবশ্যই রক্ত দিতে পারবেন, আর 3 মাসের মধ্যে একবার তো স্বচ্ছন্দে দিতে পারবেন, এবং আমরা সকলকেও সেই অনুরোধই করি। এবার জানবেন, রক্ত সংগ্রহ, রক্ত সংরক্ষণ, রক্ত সংবহন, এই সবগুলি একটা নির্দিষ্ট বিজ্ঞান মেনে চলে। সেই কারণেই সারা পৃথিবীতেই একটা দিন রক্তদাতাদের সম্মান জানানোর জন্য বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটা নির্বাচন করা হয়েছে রক্তের যে গ্রুপ, আমরা জানি এ, বি, এবি, ও, এরপরে আবার জানি আমরা RH নেগেটিভ, RH পজিটিভ, তারপরে আবার নতুন নতুন রক্তের গ্রুপের কথা শোনা যায়, বম্বে গ্রুপ, রেয়ার গ্রুপ ইত্যাদি। এই যে এ, বি, এবি এবং ও রক্তের গ্রুপ, এই যে আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার, তার জন্মদিনকেই বিশ্ব রক্তদান দিবস হিসেবে আমরা প্রতিপালন করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক্রমে। এই যে বিশ্ব রক্তদাতা দিবস তো এমনি এমনি পালন করা হয় না, এদিনটা পালন করা হয় 3টি উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে যারা ইতিমধ্যে বিষয়টি জেনেছেন, নিয়মিত রক্তদান করছেন, তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য। নতুন যারা রক্তদান করতে সক্ষম কিন্তু নানা কারণে এখনো এগিয়ে আসেননি, তাদেরকে উদ্বুদ্ধ করা। এবং 3 নম্বর, রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং সংবহনের কাজে যারা যুক্ত, তাদের সকলকে আরো বেশি সচেতন, সক্ষম এবং কর্মক্ষম করে তোলার কাজটা যাতে সুচারুভাবে হয়। মনে রাখতে হবে, সারা পৃথিবীতে রক্ত শুধু বললে এখন হবে না। যত দিন যাচ্ছে, যত বিজ্ঞান প্রযুক্তি উন্নত হচ্ছে, তত কিন্তু আমরা রক্তকে আরো নিরাপদ
রক্তদান পদ্ধতিকে আরো সহজ সরল, রক্ত যারা পাচ্ছেন, রক্ত যারা নিচ্ছেন তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেগুলো সুনিশ্চিত করার জন্য এখন নতুনভাবে যে কথাটি রক্তদান আন্দোলনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখি, তার নাম নিরাপদ রক্ত বা সেফ রক্ত। মনে রাখতে হবে, নিরাপদ রক্ত সুনিশ্চিত করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। এটা একটা সামাজিক দায় এবং দায়িত্ব। এটি কিন্তু শুরু হবে একজন প্রসপেক্টিভ বা সম্ভাব্য রক্তদাতাদের নির্বাচন করার কাছ থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে, কে রক্ত দিতে পারবেন? আমি আগেই বলেছি, 18 থেকে 65 বছর বয়সী মানুষ, ওজন যার হবে 45 কেজি, যার মধ্যে কোনো রকমের কোনো শারীরিক অসুস্থতা, কোনো রকমের কোনো সংক্রমণ, কোনো রকমের কোনো অসুস্থতা, বা তিনি কোনো রকমের কোনো দীর্ঘস্থায়ী সেবন করা হয় এমন কোনো ওষুধের মধ্যে থাকবেন না, তিনি রক্তদাতা হিসেবে নির্বাচিত হবেন। এরপরেও মনে রাখতে হবে, এই যে সম্ভাব্য রক্তদাতা, তাকে কিন্তু যখন রক্তদান করতে তিনি যাবেন, সে ব্লাড সেন্টারেই যাক বা রক্তদান শিবিরেই যাক, সেখানে উপস্থিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যারা থাকবেন তারা শুধুমাত্র তাকে প্রশ্ন করে জানবেন তা নয়, তার কিছু শারীরবৃত্তীয় পরীক্ষা করবেন। তার হিমোগ্লোবিনের মাত্রা কতখানি আছে, তার ওজন কতখানি আছে, তিনি কোনো ওষুধ খান কিনা, তার কোনো অসুস্থতা আছে কিনা, তার ব্লাড সুগার আছে কিনা, তার হাই ব্লাড প্রেশার বেশি কিনা, তিনি অন্য কোনো দীর্ঘস্থায়ী ওষুধ সেবন করেন কিনা, এগুলোও জানবেন। তারপরে তাকে নির্বাচন করা হবে, তার রক্ত সংগ্রহ করা হবে। অর্থাৎ নিরাপদ রক্ত ব্যবস্থাপনা কিন্তু শুরু হবে নিরাপদ রক্তদাতাদের মধ্য দিয়েই। আমরা চাই প্রত্যেকটি রক্তদাতা যাতে নিরাপদে সেই মুহূর্তে থাকেন এবং রক্ত দান করার পরেও তিনি যেন নিরাপদে থাকেন। এখানেই একটা প্রশ্ন আসে যে রক্তদানের প্রয়োজনীয়তা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষ জানতে চান যে আমার কি প্রয়োজন, আমি রক্তদান করব কেন? আমাদের রক্তদান কেন লাগবে এটা যেমন গুরুত্বপূর্ণ, আমি যেখানটায় রক্ত কাদের লাগে, রক্ত লাগে 3-4 নির্দিষ্ট ধরনের মানুষের। আমাদের রাজ্যের যত রক্ত আমরা সংগ্রহ করি তার শতকরা প্রায় 60% রক্ত ব্যবহার করা হয় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের বাঁচিয়ে রাখার জন্য। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্মটাই আমরা রোধ করতে পারি যদি আমরা সাধারণ কিছু বিধি ব্যবস্থা মেনে চলি। আমি পরে সে আসছি। দ্বিতীয় যে গ্রুপের জন্য রক্ত লাগে, আমরা সবাই জানি যত আমাদের যানবাহন বাড়ছে, বিভিন্ন ধরনের যানবাহন রাস্তায় চলছে, রাস্তাঘাটের সংখ্যা বাড়ছে না, রাস্তার সংরক্ষণ বা তার ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে না বলেই পথ দুর্ঘটনা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট অ্যাজ সাচ বেশি বেশি করে ঘটছে। দ্বিতীয় যে গ্রুপটা রক্ত বেশি বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ভিকটিমস অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। 3 নম্বর, বিভিন্ন ধরনের ম্যালিগন্যান্সি বা ক্যান্সার জাতীয় অসুস্থতায় আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য রক্ত লাগে। আজকাল বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়েছে বলে নিত্য নতুন অপারেশন, নিত্য নতুন ধরনের অপারেশন, ট্রান্সপ্লান্টেশন ইত্যাদি অপারেশন হচ্ছে। তাছাড়া অত্যন্ত দুঃখজনক হলো সত্যি, এখনো আমাদের অনেক মা বোনেদের সন্তান জন্মগ্রহণের সময়, সন্তান যখন গর্ভে থাকে মায়েদের, তখন নানা কারণে তাদের রক্ত নেয়ার প্রয়োজন হয়ে পড়ে। তাছাড়া আরেকটি অল্প সংখ্যক মানুষ আছেন যাদের বিভিন্ন রকমের রক্তের অসুখের কারণে রক্ত দিতে হয়। প্রসঙ্গক্রমে এই কথাটা বলে রাখা ভালো, শেপ ব্লাডের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, বিজ্ঞানের উন্নতির ফলে আমরা জানতে পেরেছি সব মানুষের সমস্ত রক্তটাই লাগে না। আমরা বলি রক্তের যার যে উপাদানটি লাগবে তাকে সেই উপাদানটুকু শুধু দিলেই হবে, এবং এটা জানতে পারার ফলেই বিজ্ঞান প্রযুক্তির কৌশল অবলম্বন করে
আমরা এখন রক্তের বিভিন্ন অংশকে আলাদা আলাদা করতে পারি। আমরা বিভিন্ন ব্লাড সেন্টারে এখন এই ব্যবস্থা চালু করতে পেরেছি। এই ব্যবস্থাকে এক কথায় বলা হয় কম্পোনেন্ট সেপারেশন। অর্থাৎ যার রক্তরস লাগবে তার শুধু রক্তরসই দেওয়ার ব্যবস্থা, যার লোহিত রক্তকণিকা লাগবে তাকে শুধু লোহিত রক্তকণিকা দেয়া, যার প্লেটলেট বা অণুচক্রিকা লাগবে তাকে অণুচক্রিকা বা প্লেটলেট দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও যাদের নির্দিষ্ট কিছু ফ্যাক্টর, যেমন ধরুন হিমোফিলিয়া আমরা জানি ফ্যাক্টর 8-এর অভাবের জন্য হয়, ফ্যাক্টর 8 দেওয়ার দরকার, তাকে সেটুকু দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া ক্রায়োপ্রেসিপিটেট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইত্যাদির ব্যবস্থাও কিন্তু আজকের বিজ্ঞানে ব্লাড সেন্টারগুলিতে উপলব্ধ আছে। এত কিছু বলার পরেও যে কথাটা না বললেই নয়, যিনি রক্ত দান করতে এগিয়ে আসছেন স্বতঃপ্রণোদিতভাবে বা আমাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে, তারও কিন্তু কিছু বাড়তি বেনিফিটস বা উপকারিতা বা উপযোগিতা আছে। এক, রক্তদান জীবনদান। যদি আমি জানি আমার এই সামান্য ভূমিকাতে কোনো একটা মানুষের প্রাণ বাঁচে, সেই যে আনন্দ সেটা কিন্তু কথার মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখা যায় না। এই অনুভূতি সারা জীবন আমি বয়ে বেড়াতে পারি। তাছাড়া যেহেতু রক্ত যারা সংগ্রহ করেন তারা আমার পরীক্ষাগুলো করছেন, ইনডাইরেক্টলি আমি জানতে পারছি আমার মধ্যে লুকিয়ে থাকা কোনো অসুস্থতা ছিল কিনা। আমার ব্লাড প্রেশার বলুন, আমার ব্লাড সুগার বলুন, আমার হিমোগ্লোবিন বলুন, সেটা যেমন অনস্পট দেখা সম্ভব, তেমনি এই যে সংগ্রহীত রক্ত স্যাম্পেল নিয়ে কিন্তু আমরা ল্যাবরেটরিতে, ব্লাড সেন্টারের সঙ্গে যে ল্যাবরেটরি, সেখানে বাধ্যতামূলকভাবে কতগুলো পরীক্ষা করি। যেমন ম্যালেরিয়া পরীক্ষা হয়, সিফিলিসের পরীক্ষা হয়, HIV-র পরীক্ষা হয়, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর পরীক্ষা হয়। ইনডাইরেক্টলি আমার অজ্ঞাতসারেই কিন্তু আমার মধ্যে এই অসুখগুলো আছে কিনা সেটা নির্ণয় করা সম্ভব। তাছাড়া দেখা গেছে যারা নিয়মিত রক্তদান করেন তাদের ব্লাড প্রেশার কম থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাদের মধ্যে কোনো কোনো ক্যান্সারের সম্ভাবনা কম। এগুলি হচ্ছে যিনি রক্তদান করছেন তার উপকারিতা। সঙ্গত কারণে একটা প্রশ্ন আসবে যে কারা রক্তদান করতে পারবেন না। এই যে 18 থেকে 65 বছর বয়সী মানুষ যাদের মধ্যে হাইপারটেনশন আছে, যারা দীর্ঘদিন ওষুধ খান, যারা সংক্রামিত আছেন, বাদে এই মুহূর্তে কোনো অসুস্থতা আছে, তাদের কাছ থেকে কিন্তু রক্ত সংগ্রহ করা হবে না। এবার আমি যে পরিমাণ রক্তটা দিলাম, এই রক্তগুলোর আবার কিন্তু স্বাভাবিক যে খাদ্য আমি গ্রহণ করি তাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি, আমি যদি রক্তটা দান না করতাম তাহলে কিন্তু সেই কোষগুলি সেগুলি কিন্তু আমার শরীরের ভেতরেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মারা যেত। এবারে রক্ত দানের ক্ষেত্রে আমরা যে কথাটা গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করি হচ্ছে স্বেচ্ছা রক্তদান, ভলান্টারি ব্লাড ডোনেশন। কেননা অত্যন্ত দুঃখের হলো সত্যি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা দেখি কোনো একটি হাসপাতালে কোনো একজন রোগীর জন্য রক্ত চাইতে গেলেই সেই ব্লাড সেন্টারের কর্মী বন্ধুরা বলেন আপনি ডোনার নিয়ে আসুন। অর্থাৎ একজন ডোনার রক্ত দিলে তার পরিপ্রেক্ষিতে অন্যজন রক্ত পাবেন, এটা আমাদের ভাষায় হচ্ছে রিপ্লেসমেন্ট ডোনেশন। আমরা এটাকে উৎসাহ দিতে চাই না। আমরা মনে করি স্বাস্থ্যের অধিকার যেমন আমার আছে, আমার রাষ্ট্র সেই দায়িত্ব পালন করুক। আমার প্রয়োজনে, আমার রক্তের প্রয়োজনে আমার সরকার, আমার রাষ্ট্র আমাকে রক্তটা সরবরাহ করুক যেমন অন্য ওষুধগুলো দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেখানকে রক্ত সংগ্রহ কম থাকে তাহলেই সেই সেন্টার বা সেই রাষ্ট্র রক্ত দিতে পারবে না। তার জন্যই স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এবারে এই যে কথাগুলি বললাম যে নিরাপদ রক্ত বা সেফ ব্লাডের প্রাথমিক কাজটা হচ্ছে রক্ত যিনি দেবেন সেই রক্তদাতাকে নির্বাচন, সঠিক নির্বাচন। এখান দিয়ে শুরু হলেও এর পরবর্তীকালে আসবে আমাদের ব্লাড সেন্টারের ভূমিকা। আমাদের ব্লাড সেন্টারগুলি যথেষ্ট পরিমাণে কর্মচারী সম্বলিত না থাকার কারণে প্রায়শই বিভিন্ন রক্তদান শিবিরে একটা নির্দিষ্ট সংখ্যার পরে আর রক্ত সংগ্রহ করার ব্যবস্থাপনা আজও তৈরি হয়নি। নির্দিষ্ট সময় পৌঁছানো, নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা এবং যতজন রক্তদাতা উৎসুক হিসেবে আসবেন তাদের সকলের রক্ত সংগ্রহ না করতে পারা মানে সেই ব্লাড সেন্টার সম্পর্কে সাধারণভাবে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।
এবং তাদের সহৃদয় ব্যবহার, তাদের রক্তদাতা নির্বাচন, তাদের রক্ত সংগ্রহ করার পদ্ধতি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা, প্রচার করা এবং তাকে প্রভাবিত করানোর কাজ কিন্তু রক্ত যে সেন্টারগুলি আছে রক্ত সংগ্রহ করবার, অর্থাৎ কিনা আগে যাকে ব্লাড ব্যাংক বলতাম, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রাথমিকভাবে রক্তদাতা, বিশেষ করে প্রথম রক্তদাতার ভেতরে যে ভয়, ভীতি, দ্বিধা, সংশয় ইত্যাদি থাকে, সেগুলো কাটানোর ক্ষেত্রে ব্লাড সেন্টার কর্মী বাহিনী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, প্রচার মাধ্যম, তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা বিজ্ঞানের পরিভাষায় বলি, রক্ত দান করতে গেলে 3বার ব্যথা লাগে। একবার সূচ ফুটানোর সময়, একবার সূচ ফুটানোর আগে, আর একবার যখন আমি ফাইনালি ঠিক করি যে রক্তদান আমি করব। এই ব্যথাগুলো যদি অতিক্রম করতে পারি, তাহলেই কিন্তু একজন মানুষ, সমস্ত বাড়ির প্রতিবেশী হিসেবে আমরা রক্তদান করতে পারি। আমরা যে বিষয়টিকে সামনে আনি, ঘর ঘর মে রক্তদাতা, সব ঘরে যেন রক্তদাতা থাকেন, এবং এটা হওয়া সম্ভব। ব্লাড সেন্টারে রক্তটা নিয়ে যাওয়ার পরে বাধ্যতামূলকভাবে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশক্রমে তাদের কিন্তু কতগুলি পরীক্ষা করা হয়, এবং রক্ত সংরক্ষণের নির্দিষ্ট নিয়ম আছে। অধিকাংশ ব্লাড সেন্টারে এখন এই যে কম্পোনেন্ট সেপারেশনের কথা বলছিলাম, সেইটা আলাদা আলাদা করে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা আছে, এবং চিকিৎসক যারা রক্ত লাগবে কি লাগবে না ঠিক করেন, তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করার কাজটাও আমাদের করতে হবে। কেননা নিরাপদ রক্ত ব্যবহার সুনিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসক যারা রুগী দেখেন, রুগীর চিকিৎসা করেন, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদেরকেও এটা সচেতন করতে হবে, যার যে অংশটুকু লাগবে, যতখানি রক্তের সেই অংশটুকু লাগবে, ঠিক যেন ততটাই রিকুইজিশন করেন এবং ব্লাড সেন্টার সেটা দেওয়ার চেষ্টা করতে পারে। মনে রাখতে হবে, ব্লাড সেন্টারের নির্ধারিত টেম্পারেচারের মধ্য থেকে একবার কোনো রক্তের উপাদান বেরিয়ে যাওয়া মানে সেটা কিন্তু ব্যবহার করতে হবে, নতুবা সেটাকে আবার ব্লাড সেন্টারে ফেরত আনা যাবে না। রক্তের অপচয় রোধ করার ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেই আমরা চিকিৎসকদের মধ্যে রেশনাল ইউজ অফ ব্লাড অ্যান্ড ব্লাড কম্পোনেন্টস, যাতে যুক্তিসঙ্গত ব্যবহার করে অপচয় রোধ করা যায়, সে ব্যাপারে সচেতন করার নিয়মিত কর্মসূচি গ্রহণ করছি। এই যে রক্তের বিভিন্ন উপাদান সংরক্ষিত হচ্ছে বিভিন্ন ব্লাড সেন্টারে, যত কাছাকাছি এই ব্লাড সেন্টারগুলি মানুষের থাকবে, যত সংখ্যায় থাকবে, তত কিন্তু মানুষ আরো বেশি উৎসাহিত হবেন। মনে রাখতে হবেন, বেসরকারি বিভিন্ন ব্লাড সেন্টারও রক্ত সংগ্রহ করা হয়। বেসরকারি ব্লাড সেন্টারগুলি সরকারি নিয়ম আদেশনামা মেনে যদি রক্ত সংগ্রহ, রক্ত সংরক্ষণ এবং রক্ত বিতরণের কাজ করেন, সেটা পরিপূরক হিসেবে থাকতে পারে। কিন্তু যদি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসায়িক মনোবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে রক্তের অপব্যবহার বা রক্তের নির্ধারিত ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু সামাজিকভাবে সেটা ক্ষতির সম্মুখীন হবে, সামাজিকভাবে অস্থিরতার সৃষ্টি করার কাজ করবে। রক্তদানের ক্ষেত্রে যেটি বারবার গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রক্তের যে প্রয়োজনীয়তা, রক্তের যে ডিম্যান্ড, সেটা কমানো। কিভাবে সম্ভব? আমি আগেই বলেছি, আমাদের রাজ্যে রক্ত সংগ্রহ যা করি তার 60% চলে যায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের বাঁচিয়ে রাখার জন্য। অথচ আমরা সবাই জানি থ্যালাসেমিয়া শতকরা 100% প্রতিরোধযোগ্য একটি অসুখ, একটি জিন ঘটিত অসুখ, যা দুজন সম্ভাব্য হবু স্বামী স্ত্রী তারা যদি বিয়ের আগে, যৌন জীবন শুরু করবার আগে নিজেদের রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া বাহক কিনা, থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা, সেটা নির্ধারিত পরীক্ষার মাধ্যমে জেনে নেন এবং তারপরে সন্তানের নেয়ার কথা ভাবেন, তাহলে কিন্তু আমরা থ্যালাসেমিয়া অসুখটাকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারি। মনে রাখতে হবে, যে দেশগুলিতে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে দেশগুলিতে থ্যালাসেমিয়া রোগ প্রথম নির্দিষ্ট হয়েছিল, সেই ইতালি, ফ্রান্স, স্পেন, এই জাতীয় দেশগুলি থেকে থ্যালাসেমিয়া পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়েছে। আমরা যদি
বিয়ের আগে হবু স্বামী স্ত্রী ঠিকুজি কিস্টির পরিবর্তে যদি রক্ত পরীক্ষা করে, এবং যে পরীক্ষায় অত্যন্ত সহজলভ্য একটি পরীক্ষা HPLC, তার সাহায্য নিয়ে হবু স্বামী স্ত্রীর থ্যালাসেমিয়া কেরিয়ার স্ট্যাটাস দেখার ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমরা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্ম রোধ করতে পারব। আর যাদের ইতিমধ্যেই গর্ভকালীন অবস্থায় গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করে যদি আমরা দেখতে পারি যে থ্যালাসেমিয়া আক্রান্ত কি না, তার ব্যবস্থাও করা যায়, এবং সেখানে অন্যান্য মেডিকেল ট্রিটমেন্টের ফেসিলিটি নিয়ে আমরা সেই শিশুর জন্ম রোধ করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছি, সবচেয়ে বেশি রক্ত লাগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও কিন্তু আমাদের আর্থ সামাজিক এবং পরিবেশের ফলশ্রুতির একটা সমস্যা। রোড মেনটেন্যান্স, রোড ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট ইত্যাদি যদি আমরা বৈজ্ঞানিকভাবে করতে পারি, তাহলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও কমাতে পারে, স্বাভাবিক কারণে রক্তের চাহিদাও আমরা কমাতে পারি। তৃতীয় যে বিষয়টি রক্তপাত বা রক্তের চাহিদা বাড়ায়, সেটি হচ্ছে মহিলাদের সন্তান জন্মকালীন যে সমস্যার জন্য রক্তের প্রয়োজন হয়, সেটাও যদি আমরা নিয়মিত গর্ভকালীন পরিচর্যা সুনিশ্চিত করতে পারি, সমস্ত গর্ভবতী মায়েদের নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা মেনে গর্ভকালীন পরিচর্যার আওতায় আনতে পারি, তাহলে কিন্তু সেখানেও রক্তের চাহিদা অনেকাংশেই কমানো যাবে। মনে রাখতে হবে, একবিংশ শতাব্দীর এই প্রান্তে উপনীত হয়ে আগামী দিনে নতুন অপারেশন বা জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার রক্তের প্রয়োজন বাড়বে, বই কমবে না। সেই অবস্থার মোকাবিলার জন্য এখন থেকেই আমাদের কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেগুলো প্রতিরোধযোগ্য অসুখ যার জন্য রক্তের প্রয়োজন হয়, সেগুলো কমানো, এবং পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ, স্বেচ্ছা রক্তদাতাদের সংখ্যা বাড়ানো। আমাদের রাজ্যে গড়পড়তা প্রত্যেক বছর 14 লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন হয়। আমরা 12 থেকে 13 লক্ষ ইউনিট জোগাড় করতে পারি। এখনো সমস্যা আছে। সেই সমস্যা নিরসন করবার জন্য কিন্তু যুব সমাজ, 18 থেকে 65 বছর বয়সী সমস্ত মানুষকে যারা রক্তদানে সক্ষম, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত করতে হবে। বছরে অন্তত 4 বার পুরুষ মানুষের ক্ষেত্রে এবং 3 বার মহিলাদের ক্ষেত্রে রক্তদান যাতে তারা করেন তা সুনিশ্চিত করা। একটি কথা বলে শেষ করব, অনেকেই মনে করেন মহিলাদের রজস্রাবকালীন অবস্থায় রক্তদান করা যাবে না। এটা খানিকটা বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও সম্পূর্ণরূপে স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে মহিলারাও কিন্তু বছরে 3 বার রক্ত স্বচ্ছন্দে দান করতে পারেন। অর্থাৎ একটা বিষয়ে কিন্তু খুব ভালোভাবে এই ধারণাটা স্পষ্ট হলো যে রক্তদান তার কি প্রয়োজন, কারা রক্তদান করতে পারবেন, নিরাপদ রক্ত কি এবং রক্তদানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটা, সেটা কিন্তু ডাক্তারবাবু বিস্তারিত আলোচনা করলেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার দর্শক বন্ধু। নমস্কার।